This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিশা। শুরু করছি পাঁচ কথা। আর পাঁচ কথাতে এই মুহূর্তে ব্রেকিং নিউজ। নাবালিকা গণধর্ষণ খুনে ঠিক 9 দিনের মাথায় ফের শিরোনামে বারুইপুর। কেন জানেন? কারণ ফের সেই বারুইপুরে ফের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে অপহরণ, ধর্ষণের চেষ্টার অভিযোগ। গ্রেপ্তার অভিযুক্ত সামাদ আলী। নাবালিকা স্কুল ছাত্রীর ধর্ষণ আর খুনের ঘটনার জের কাটতে না কাটতেই আবারও এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় সামাদ আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানা পুলিশ। ব্যারাকপুরের ওই বাসিন্দা নাবালিকা পরিবারের সঙ্গে অশান্তি করে চলে এসেছিল শিয়ালদহ স্টেশনে। আর সেখানেই মথুরাপুরের বাসিন্দা সামাদ আলী তাকে দেখতে পায়, তাকে খাবারের লোভ দেখিয়ে নিয়ে চলে আসে বারুইপুরের শাসন এলাকায়। আর একটি ভাড়া ঘরে যখন তাকে ঢুকিয়ে ধর্ষণ করার চেষ্টা চালায়, স্থানীয় মানুষের সন্দেহ হয়, তাদেরই তৎপরতায় দুজনকে তাদেরকে ধরে ফেলে। আর সেই সাথে বারুইপুর থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে সামাদ আলীকে গ্রেপ্তার করেছে। ওই নাবালিকাকে ইতিমধ্যেই হোমে পাঠানো হয়েছে আর তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। বারুইপুর থেকে অভিজ্ঞান নস্কর, টিভি9 বাংলা। ধর্ষণের চেষ্টা ইতিমধ্যেই ধৃত অভিযুক্ত। আপনাদেরকে জানিয়ে রাখি যে ঘটনা ঘটেছিল, যে ঘটনা ঘটে এই মুহূর্তে আরো একবার জানিয়ে রাখি, পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে সম্প্রতি বাড়ি থেকে পালায় ব্যারাকপুরের এক নাবালিকা। শিয়ালদহ স্টেশনে তাকে উদ্ভ্রান্তের মতো ঘুরতে দেখে এগিয়ে যায় সামাদ আলী। খাবারের লোভ দেখিয়ে বাড়ি থেকে পালানো ওই নাবালিকাকে বারুইপুরে নিয়ে যায় সে। এরপর সামাদ আলী তার ভাড়া বাড়িতে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। স্থানীয়দের তৎপরতায় ধরা পড়ে অভিযুক্ত। নাবালিকাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। 37 বছরের লোকটা বলো আমার বয়স 37। সে ওখানে নিয়ে মেয়েটাকে মানে শারীরিক সম্পর্ক করার জন্য এনেছিল। এখানে বাড়ির মালিকদের আমাদের সঙ্গে মিটিং করে বলা আছে কোনো মানে বাচ্চা মেয়েদের কোনো ঠাঁই নেই। খাবারের লোভ দেখে নাকি ওনাকে আনা হয়েছে। উনি হচ্ছে মুরগি ব্যবসা করতে গেছে, ওখানে আলাপ হয়েছে, বাচ্চা মেয়ে খাবার লোভ দেখে নিয়ে এখানে ধর্ষণ করার প্ল্যানিং ছিল। এ কি ব্যাপার? ডবল ইঞ্জিন সরকার। হোম মিনিস্টার বলেছিলেন সোনার বাংলা, সোনার মেয়েরা সঠিক থাকবে, এবং ডবল ইঞ্জিন হলে নাকি পুরো জিরো টলারেন্স মহিলা সুরক্ষায় সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করবে। সকালে জমা বিকেলে খরচ, সেরকম ঘটনাও দেখলাম। দমানো গেল না এনকাউন্টার করে সেই গুন্ডা বদমাস যারা এই ক্রাইম করেছিল তাদের আর কোনো হদিশ পাওয়ার রাস্তা থাকলো না প্ল্যান ওয়াইজ মার্ডারের মধ্যে দিয়ে। আজ এটাই তো সব থেকে বড় প্রশ্ন। তার মানে ডবল ইঞ্জিন সরকার হলে হাতরস উন্নয়ন হয়, তার সঙ্গে সারা ভারতবর্ষ জুড়ে যে রাজ্যে বিজেপি আছে সেখানেও হাতরস উন্নয়নের মতো ঘটনা ঘটে। এখানেও বারুইপুরের মতো ঘটনাও আজ দ্বিতীয় যদি হয়ে থাকে, দুর্ভাগ্যজনক বিষয়। রাজ্য পুলিশে বড় সড় রদবদল। গোয়েন্দা প্রধানের পদ থেকে সরানো হলো সুপ্রতিম সরকারকে। রাজ্যের নতুন গোয়েন্দা প্রধান হলেন নটরাজন রমেশ বাবু। ডিটেইলস জানবো আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, রাজ্যে পুলিশে বড় সড় রদবদল, কোন পদে কার বদলি হলো এবং তার পাশাপাশি এই রদবদলের তাৎপর্য? দেখো, আজকে একই দিনে মোট 33 জন আইপিএস এবং ডাব্লিউবিপিএস, যার মধ্যে 28 জন আইপিএস এবং 5 জন ডাব্লিউবিপিএস এই পদে রদবদল করা হয়েছে। তার মধ্যে যেগুলো উল্লেখযোগ্য সেটা হলো এডিজি সিআইডি পদ, অর্থাৎ রাজ্যের গোয়েন্দা প্রধান এডিজি সিআইডি পদ থেকে সুপ্রতিম সরকারকে সরানো হয়েছে এবং তার জায়গায় নিয়ে আসা হয়েছে ডিজি আইজি নটরাজন রমেশ বাবু তাকে। এবং অন্যদিকে কে জয়রামন, তিনি উত্তরবঙ্গের এডিজি ছিলেন, সেখান থেকে তাকে সরাসরি ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্স অর্থাৎ রাজ্যের দুর্নীতি দমন শাখার যিনি প্রধান সেই দায়িত্বে নিয়ে আসা হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের সিপি তাকেও বদলি করা হয়েছে, অর্থাৎ ত্রিপুরারি আসাফকে বদলি করা হয়েছে, সেখানে অমিত রাঠোর তাকে নিয়ে আসা হয়েছে। এছাড়াও বারুইপুরের ঘটনার জেরে 2 জন অ্যাডিশনাল এসপি পদমর্যাদার অফিসার তাদেরকেও সরানো হয়েছে। অর্থাৎ রাজ্য পুলিশে সাম্প্রতিককালে অন্যতম বড়সড় রদবদল এবং অন্যতম গুরুত্বপূর্ণ রদবদল বলে মনে করছে পুলিশ মহল। বেশ, ধন্যবাদ। বারুইপুর কাণ্ডে এবার অতিরিক্ত পুলিশ সুপার বদল। পিনাকি দত্তকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো অতেশ বিশ্বাসকে। এর আগে 2 তদন্তকারী অফিসারকে বদল করে প্রশাসন।
সবটা তো তৈরি করা স্ক্রিপ্ট না, বলতে বুঝতে তো অসুবিধা নাই। এখানে কে থাকলো কে গেল তাতে কিছু যায় আসে না। এই তদন্ত কিছুই হবে না, তদন্তের নামে একটা নাটক হবে, এই তদন্তে কোনো ফলাফল হবে না, কারণ সবটাই তো তৈরি করা না, তদন্তটা করবে কোথায়? বারুইপুরে গণধর্ষণ খুনের পুনর্নির্মাণ পুলিশের, অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, এরপরই ঘটনার পুনর্নির্মাণ। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, অভিযুক্তদের নিয়ে সরাসরি ঘটনাস্থলে পুলিশ। বারুইপুরে গণধর্ষণ খুনের পুনর্নির্মাণ পুলিশের, অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। এই মুহূর্তে সেই ছবিটা আপনারা দেখছেন, একেবারে যেখানে এই নৃশংস ঘটনা ঘটে সেখানে অভিযুক্তদের নিয়ে গিয়ে সেখানে পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করে। বারুইপুরের সূর্যপুরে অর্থাৎ রেল লাইনের পাশে যে জায়গায় অপরাধ সংগঠিত করা হয়েছিল সেই জায়গাতে আজকের জেলা পুলিশের পক্ষ থেকে ধৃত 3 জনকে নিয়ে আসা হয়েছিল এবং তারা সেই ঘটনাস্থল দেখিয়ে দেয়। অর্থাৎ এই যে শিয়ালদা দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর লাইনের যে ডাউন লাইন, আর এই ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে এই ডাউন লাইনের একেবারে লাগোয়া এই যে কলা গাছের একটা ঝোপ আছে, অর্থাৎ এই ঝোপ এলাকায় এখানেতেই কিন্তু ওই নাবালিকার ওপর অত্যাচার করা হয়েছিল এবং তাকে খুন করা হয়েছিল এমনটাই মনে করা হচ্ছে। আর সেই জায়গাতে এই মুহূর্তে একদিকে যেমন ফরেন্সিক এক্সপার্ট যেমন তারা এসছেন, সেই সঙ্গে সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরাও এসছেন। ফলে সিআইডির দুটো যে দল এখানে তারা কিন্তু সমানভাবে তারা কাজ করছে, ঘটনাস্থল থেকে তারা নমুনা সংগ্রহ করছে। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে একটি পার্টস উদ্ধার হয়েছে, একটি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়েছে এবং এখান থেকেই এখানে মদের বোতল, জলের বোতল এখান থেকে উদ্ধার করা হয়েছে। আর যেগুলো উদ্ধার করা হচ্ছে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে তারা খতিয়ে দেখছেন, সেখান থেকে তারা ফিঙ্গারপ্রিন্ট সেগুলোকে তারা কালেক্ট করছেন। এই যে এক পাশে একটা পুকুর আছে, পরিত্যক্ত পুকুর আছে, সেই পুকুরের সেখানেও কিন্তু তারা তন্ন করে তল্লাশি চালাচ্ছেন, যদি সেখানে কোনো ধরনের কোনো এভিডেন্স সেখানে থেকে গিয়েছে কিনা। ইতিমধ্যে এখান থেকে কিন্তু অনেক কিছুই তারা কিন্তু সংগ্রহ করেছেন। আর আজকের বলা যেতে পারে ঘটনার 12 দিনের মাথায় কিন্তু আজকের 3 জন অভিযুক্তকে নিয়ে এসে তারা ঘটনাস্থল দেখিয়ে দেয়। বারুইপুরের সূর্যপুর থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। নিউটাউনের হোটেলে টাকার পাহাড়, এই মুহূর্তে খবর আসছে তল্লাশিতে 2 কোটির বেশি টাকা উদ্ধার, গ্রেপ্তার 7 জন। গোপন সূত্রে খবর পেয়ে নিউটাউনের হোটেলে হানা, বিধাননগর পুলিশ কমিশনারের ডিডি সাইবার ক্রাইম এবং নিউটাউন টেকনোসিটি থানার পুলিশ। আরও একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদেরকে মার্ক করে, নিউটাউনের হোটেলে টাকার পাহাড় তল্লাশিতে 2 কোটির বেশি টাকা উদ্ধার। এই ঘটনায় ইতিমধ্যেই 7 জন গ্রেপ্তার হয়েছে। কথা বলবো রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, এখন অব্দি কিছু জানা যাচ্ছে? কোথা থেকে সোর্স কি, এই টাকার সোর্স কি? দেখো, সেই টাকার সোর্সের খোঁজে কিন্তু এবার সাইবার ক্রাইম শাখার পুলিশ, যেহেতু নিউটাউনের এই 20 নম্বর ট্যাঙ্ক অর্থাৎ টেকনোসিটি থানার আন্ডারে 20 নম্বর ট্যাঙ্কের একটি হোটেলের মধ্যে বসে কল সেন্টারের আড়ালে কিন্তু এইভাবে টাকার লেনদেন হতো এবং সেটি হাওয়ালার মাধ্যমে কিন্তু বিদেশে পাচার হতো। এটি নিমিত্ত মাত্র, যেটি তদন্তকারী আধিকারিকদের সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে 2 কোটির কিছু বেশি টাকা পাওয়া গিয়েছে, কিন্তু সেই টাকা কিন্তু নিমিত্ত মাত্র, অর্থাৎ এইখান থেকেই কিন্তু বিদেশে হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেন করা হতো। মূলত এইখান থেকে টোটাল 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে একজন মহিলাও রয়েছে এবং তাদেরকে বিধাননগর আদালতে পেশ করা হয়েছে এবং 14 দিনের পুলিশি হেফাজত নেবারও আবেদন জানানো হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বেসরকারি যে ব্যাংক সিকিউরিটি কোম্পানির গাড়ি, সেই গাড়িতে করে কিন্তু টাকা যেত বাইরে, অর্থাৎ সেক্ষেত্রে বোঝার উপায় ছিল না সাধারণ মানুষের সেটি ব্যাংকের টাকা না এইটা তো উল্টো টাকা, অর্থাৎ সেইগুলো প্রতারণার টাকা। সেই সমস্ত বিষয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছেন এবং 7 জনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন। পাশাপাশি রাজনৈতিক মহল থেকে একটি তথ্য উঠে আসছে যে এই টাকাটি অর্থাৎ দেবরাজ চক্রবর্তীর টাকাও হতে পারে এবং তাপস চট্টোপাধ্যায়ের টাকাও হতে পারে। সেই সম্পর্কে যাবতীয় বিষয় তদন্তকারী আধিকারিকরা জানাচ্ছেন। ধন্যবাদ। এটিএম এ টাকা ভরা হয় যে ব্যাংকের গাড়িগুলো, সেই গাড়িগুলো ইউজ হতো ওখানে। এক্স্যাক্টলি।
তো আমাদের কাছে যা খবর আছে অ্যামাউন্টটা অল্প ধরা পড়েছে, বাট কয়েক মাসে ওখানে প্রায় 2,500 কোটির লেনদেন হয়েছে এবং সেই লেনদেনের মধ্যে কয়লা বিক্রির টাকা আছে, গরু বিক্রির টাকা আছে এবং সবথেকে বড় স্বপ্ন বিক্রি মানে চাকরি বিক্রির টাকা আছে। এগুলো ব্লাড মানি। এবং আবার বলছি, এরা দুর্নীতির পাহাড়ে এমনভাবে চেপে বসেছিল যে প্রত্যেকটা জায়গায় লুট হয়েছে। দেবরাজ চক্রবর্তীর কথা খালি বললে হবে না, দেবরাজ চক্রবর্তীর মাথার উপর অনেক বড় হাত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা নিয়েও ভাবা উচিত। মানে পুলিশ ধরেছে, সাইবার পুলিশ ধরেছে, ধন্যবাদ, কিন্তু তাদের উচিত মানি ট্রেলটাকে খুঁজে বের করা। এর আগেও উদ্ধার হয়েছে, এখনো বহু জায়গায় কালেকশন চলছে অবৈধভাবে এবং বহু জায়গায় এইসব টাকা জমা আছে। এখানেই আছে আমার জানা আছে, গাড়ি করে পার করা হয় আস্তে আস্তে করে, শত শত কোটি টাকা আছে। তো সময় হবে যখন সংস্থাগুলো করছে, তারা খুঁজে বার করছে, বার হবে, কাউকে ছাড়া হবে না। দেবরাজের অস্থাবর সম্পত্তির খোঁজে তল্লাশি চালিয়ে এবার মিলল সোনা। বাগুইআটির রাষ্ট্রায়ত্ত ব্যাংকে হানা দিয়ে খোঁজ পাওয়া গেল দেবরাজের লকারের। সেখান থেকেই সোনার চেন, সোনার আংটি মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। দেবরাজ চক্রবর্তীর মায়ের সঙ্গে এই ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে দেবরাজের। এখন অনেক সোনার ছেলে মেয়ে, অনেক সোনার নেতা পশ্চিমবাংলায় তৈরি হয়েছে। তার বিরুদ্ধে কেউ কমপ্লেন করছে বা ইনফরমেশান আসছে, সেগুলো ইনকোয়ারি হচ্ছে। তো দেখুন, যে অপরাধ করেছে তার তো সাজা হবেই, কিন্তু পুরো 5,000 10,000 লোককে একসঙ্গে ধরে নিয়ে আসা, তার কেস চালানো, আমাদের পুলিশের কাছে সে ক্ষমতাও নেই, সময়ও নেই, ম্যান পাওয়ারও নেই, পুলিশই নেই। আর বহু জায়গায় পুলিশরাই তার সঙ্গে যুক্ত, তার অদল বদল চলছে। পুলিশ এখনও কমপ্লেন করলে টিএমসি গুন্ডাদের বিরুদ্ধে কমপ্লেন নিচ্ছে না বা কোনো কাজ করছে না। আমিও বলবো যে পুলিশকে পরিবর্তন হয়েছে, ওটা মাথায় রাখুন, নাহলে আপনার নিজের ভবিষ্যৎটাও ভাবুন। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদেরকে। তৃণমূল আমলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকার গঠিত তদন্ত কমিটির মাথায় অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। দুর্নীতির তদন্ত করবেন একজন আইপিএস অফিসার। আর কিভাবে কারা কারা এই তদন্তের সঙ্গে যুক্ত থাকবেন, কমিটিতে আর কারা কারা রয়েছে, কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে। শ্রাবন্তী, দেখো, প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে কমিশন আগেই তৈরি করে দিয়েছিল রাজ্য সরকার। আজকের গেজেট নোটিফিকেশন হলো এবং সেখানে দেখা যাচ্ছে যে শিক্ষা সহ বিভিন্ন জায়গায় রেশন দুর্নীতি ইত্যাদি নিয়ে বিভিন্ন দুর্নীতি হয়েছে। 2011 থেকে 2026 পর্যন্ত এই যে সময়সীমায় যত ধরনের দুর্নীতি হয়েছে সেটা নিয়েই তদন্ত করা হবে এবং এই তদন্তের প্রধান থাকছেন বিশ্বজিৎ বসু। তার অধীনে বাকি আইএসরা থাকবেন এবং সকলে মিলে দুর্নীতি কোথায় কোথায় হয়েছে ইত্যাদি বিষয় নিয়ে তদন্ত শুরু করবেন। তো নিশ্চয় ধন্যবাদ শ্রাবন্তী। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, তৃণমূল আমলে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকার গঠিত তদন্ত কমিটি এবং সেই কমিটির মাথায় অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। দুর্নীতির তদন্ত করবেন একজন আইপিএস অফিসার। প্রশাসনিক দিক দেখবেন একজন আইএএস অথবা ডব্লিউবিসিএস অফিসার। টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে থাকবেন রেভিনিউ সার্ভিসের একজন অফিসার। তদন্তের স্বার্থে প্রয়োজনে আরও অফিসার নিয়োগের ক্ষমতা থাকবে কমিশনের। দরকারে দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা কমিশনের হাতে। পালাবদল হতে নিয়োগে কাটল জট। সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা প্রত্যাহার রাজ্য সরকারের। মামলা তুলল রাজ্য অনগ্রসর শ্রেণী কমিশনও। মামলা প্রত্যাহারের অনুমতি সুপ্রিম কোর্টের। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, পালাবদল হতেই নিয়োগে কাটল জট। সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা প্রত্যাহার রাজ্য সরকারের। মামলা তুলল রাজ্য অনগ্রসর শ্রেণী কমিশনও। মামলা প্রত্যাহারের অনুমতি সুপ্রিম কোর্টের। ডিটেইলস জানবো, জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, দেখো, পশ্চিমবঙ্গে মোট 77টি জনজাতিকে, যার মধ্যে মোট 75টি জনজাতি মুসলিম সম্প্রদায়ভুক্ত ছিল, তাদেরকে তৃণমূলের সরকার ওবিসি সম্প্রদায়ভুক্ত করেছিল। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে প্রথমে কলকাতা হাইকোর্টে মামলা হয়। কলকাতা হাইকোর্ট সরকারের এই সিদ্ধান্ত খারিজ করে দেয় এবং কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৎকালীন তৃণমূল সরকার, যে মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টের শুনানি চলছিল। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে পূর্বতন সরকারের এই সিদ্ধান্তকে খারিজ করা হচ্ছে এবং নতুন করে অনগ্রসর শ্রেণী কমিশন
তারা এ বিষয়ে সার্ভে করবে এবং কারা জনজাতিভুক্ত হবে, ওবিসি সম্প্রদায়ভুক্ত হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ সলিসিটর জেনারেল সেই সিদ্ধান্তের কথাই প্রধান বিচারপতিকে জানিয়ে দিয়েছেন এবং তিনি আপিল করেন যে এই মামলা প্রত্যাহার করতে চান। একই সঙ্গে পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী কমিশন তারা যে পৃথক মামলা করেছিল তারাও মামলা প্রত্যাহারের। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা প্রত্যাহার করা হবে বলে গতকালই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শুনুন। অনেকে সোশ্যাল মিডিয়াতে খুব কবে রিক্রুটমেন্ট, কবে কি এসব নিয়ে বলছেন। আপনাদের জেনে রাখা দরকার আছে এই জটটা পাকিয়েছিল আগের সরকার ওবিসি কে কেন্দ্র করে। আমরা কি করেছি, আমরা ওবিসির যে ভুল নীতি ছিল বিগত সরকারের, বিধানসভায় আইন এনে ওবিসিটাকে আমরা প্রথম ঠিক করেছি। বিধানসভা আইন আনলে হবে না, সুপ্রিম কোর্টে গেছিল বিগত রাজ্য সরকার। আগামী কয়েকদিনের মধ্যে সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকার ওবিসি মামলার ক্ষেত্রে বেরিয়ে আসবে, এক্সিট করবে। তার ফলে যে ৬,০০০-এর পরীক্ষা আপনার মৌখিক হয়ে গেছে, বাকি যে ৬,০০০-এর মৌখিক বাকি আছে সেটাও হয়ে যাবে। আর আমরা সংকল্পপত্রে দেওয়া কথা অনুযায়ী কোনো রাজনৈতিক লোক নিয়োগ প্রক্রিয়াতে থাকবে না। স্বচ্ছতার সঙ্গে, মেধার সঙ্গে এসসি, এসটি, ওবিসি, ডাব্লিউএস, পিএইচ রোস্টার মেনে, রিজার্ভেশন রোস্টার মেনে কাজ করবে। আর্থিক লেনদেনে আর পঞ্চায়েতের শেষ কথা নয় প্রধান। পঞ্চায়েত আইনে আসছে বড়সড় পরিবর্তন। প্রধান নয়, আর্থিক লেনদেনের দায়িত্ব থাকবে আধিকারিকের হাতে। শীঘ্রই বিধানসভায় আসছে বিল, জানালেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। ইচ্ছাকৃতভাবে অসহযোগ করা হচ্ছে সরকারকে বদনাম করার জন্য। সেজন্য এই সেশনেই আমরা বিল আনবো। প্রধানদের হাত থেকে যে আর্থিক যে ক্ষমতা সই করা সেটা কেড়ে নিয়ে আমরা সেক্রেটারিদেরকে দেবো, যেটা অন্যান্য রাজ্য হয়। পশ্চিমবাংলায় কেবল প্রধানদের হাতে দেওয়া হয়েছে বলে এত দুর্নীতি, এত হিংসা হয়। সেই জন্য সেটাকে আমরা এবারে বিল নিয়ে এসে সেই ক্ষমতা তাদের কাছ থেকে কেড়ে নেব। 125 দিনের কাজে নথিভুক্ত হয়েছে 2.5 কোটির বেশি জব কার্ড। এরপরেও যারা আবেদন করবেন তাদেরও কার্ড দেওয়া হবে। এই নিয়ে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। অদক্ষ শ্রমিকরা পাবেন 300 টাকা, সেমি স্কিল্ডের ক্ষেত্রে 450 টাকা ও দক্ষ শ্রমিকরা 600 টাকা করে পাবেন। নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুনিশ্চিত করেছেন মাননীয় শিবরাজ সিং চৌহান। 125 দিনের কাজ, ইতিমধ্যে 2,56,00,000 কার্ড, জব কার্ড চিহ্নিত হয়েছেন। আরো যারা প্রাপক আবেদন করলে তাদের কার্ডও অনুমোদন করার নীতিগত সিদ্ধান্ত তিনি আধিকারিকদের নিতে দায়িত্ব দিয়েছেন। অর্থাৎ হাতে কাজ, অদক্ষ শ্রমিকের ক্ষেত্রে 300, সেমি স্কিল্ডের ক্ষেত্রে 450 এবং স্কিল্ডের ক্ষেত্রে 600 টাকা। 125 দিনের কাজ। মিলছে না পরিষেবা। অন্নপূর্ণা যোজনায় গড়মিলের অভিযোগ। হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিস ভাঙচুর গ্রামবাসীদের। তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ। পরিস্থিতি সামলাতে পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, মিলছে না পরিষেবা। অন্নপূর্ণা যোজনায় গড়মিলের অভিযোগ। হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিস ভাঙচুর গ্রামবাসীদের। এই মুহূর্তে ছবি এসেছে আমাদের কাছে, আপনারা দেখতে পাচ্ছেন কাঁচের ভাঙা টুকরো। হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে ভাঙচুর গ্রামবাসীদের। শুনুন। রীতিমতো তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করা হয় এবং তাকে ঘেরাও করে এই বিক্ষোভ। পরিস্থিতি সামলাতে পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন। পরিষেবা পাওয়া যাচ্ছে না। অন্নপূর্ণা যোজনায় গড়মিলের অভিযোগ এবং সেই সমস্ত অভিযোগ নিয়েই হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিস ভাঙচুর গ্রামবাসীদের। অন্নপূর্ণা ভান্ডারের জন্য আমাদের
হয়েছিল, তারপরেও তারা সময় একটু ভিডিও থেকে পার করেছে বা ভিডিও থেকে আমাদের দুটো করে লগইন দেওয়া হয়েছিল, তখন আমাদের পঞ্চায়েতে কিন্তু কোনো লগইন দেওয়া হয়নি। সেই জন্য হয়তো ওরা একটু পিছিয়ে পড়েছিল। আর যারা এগুলো করছে, এনএস বলুন, সেক্রেটারি বলুন, এরা সরকারি দপ্তরে আছে, এরাই কিন্তু কাজগুলো কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। এবার দেখুন 14টা পাতার ইনকোয়ারি, সেটা তো সময় লাগবে। এতদিন তো পঞ্চায়েত পরিষেবা পাচ্ছিল, সবকিছুই ঠিকঠাক ছিল, এই পর থেকে 3 মাস ধরে ওরা বলছে আমরা পাচ্ছি। দলটাকে শেষ করে দিল ক্যামাক স্ট্রিট। 21শে জুলাইয়ের আগে হা হুতাশ কল্যাণের নাম না করে অভিষেককে নিশানা। অনুব্রত ঋতব্রতদের ক্রিমিনাল বলে কটাক্ষ। সুবিধাভোগীরাই আজ অভিষেকের বিরুদ্ধে বড় বড় কথা বলছেন। মাথায় হাত অভিষেকের। এই ভেবে দিনের পর দিন অপরাধ করে গেছেন অনুব্রতর মতো লোকেরা। অভিষেকের আশকারাতেই পার পেয়েছেন ঋতব্রতরা। বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই যে ক্যামাক স্ট্রিটে সুমিত রায়ের সঙ্গে যারা কথা বলতো, বেশি কথাবার্তা বলেছে, অর্গানাইজেশন চলার জন্য যে সমস্ত বেশি কথাবার্তা বলেছে, তাদেরকেও এখন ডেকে ডেকে পুলিশরা যে এই তোমার সঙ্গে ওই শালবনী কেসের সঙ্গে যুক্ত আছো, তুমি বেশি যদি বাড়াবাড়ি করো ঢুকিয়ে দেবো। ক্যামাক স্ট্রিটটা শেষ করে দিল আমাদের দলটাকে শেষ করে দিল ক্যামাক স্ট্রিটটা। আজকে যারা বড় বড় বক্তৃতা দিচ্ছে অভিষেকের বিরুদ্ধে বলছে, 2022-এ যখন আমি বলেছিলাম তখন তো এরাই আমার বিরোধিতা করেছে। এবং সেদিনকে মমতাদি আমার পাশে না দাঁড়িয়ে থাকলে আমাকেই হয়তো দলটা ছেড়ে চলে যেত হতো। তোমরাই তো আইপ্যাককে মাথায় তুলেছো। তোমাদের মধ্যে কেউ সুমিত যদি দুবার কথা বলে তো জীবন ধন্য হয়ে গেছে তোমাদের। আজকে তারা অভিষেকের বিরুদ্ধে বলছে। অভিষেক তো আর যাই হোক অনুব্রত মণ্ডলকে তো গরু চুরি পাথর চুরি করতে বলেনি। অভিষেক তো আর যাই হোক ঋতুব্রত ব্যানার্জিকে করতে বলেনি। এই যে ইন্ডিভিজুয়াল যেগুলো আছে, ক্রিমিনালগুলো আছে ঢুকেছে আজকে, তাদের তো অভিষেক বলেনি, তারা নিজেরা করেছে। কারণ জানে তাদের মাথার উপর অভিষেক ব্যানার্জি আছে, বাঁচিয়ে দেবে সব জায়গাতে। 54 দিনের মধ্যে বিএসএফ কে 1000 একরের বেশি জমি হস্তান্তর। সীমান্তে কাঁটাতার দিতে আজ পর্যন্ত 1024 একর জমি হস্তান্তর। সীমান্তের 9 জেলায় 172 কিলোমিটার এলাকা জুড়ে দেওয়া হবে কাঁটাতার। সবচেয়ে বেশি 337 একর জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদে। এরপরে জমি দান উত্তর 24 পরগনা, মালদা, কোচবিহারে। সোশ্যাল মিডিয়ায় জমি হস্তান্তরের খবর পোস্ট মুখ্যমন্ত্রী।